ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সরাসরি চলে যাব নবান্নে। যে কোভিড রিপোর্ট আছে সেটা প্লেস করছি, তারপরে কতগুলো আরো তথ্য আপনাদেরকে দেব। গতকাল on 29th April we had reported active corona positive cases as 550. Today 37 cases have been reported and 15 people have recovered and they have been discharged. So the total active cases as on 30th April 2020 in West Bengal is 572. Total active cases as on 30th April হচ্ছে 572. Total death has seen a jump. Total death yesterday reported was 22. Today we are reporting total death as 33. 33 total deaths in Bengal because of COVID-19. Total discharge সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 139। গতকাল থেকে 15টা এই সংখ্যা বেড়েছে। 15 জন বাড়ার ফলে all together 139 people have been discharged from government hospitals after the treatment. As we have been reporting, আমরা লাগাতার বলছি আপনাদেরকে কি আমাদের তরফ থেকে পুরো প্রচেষ্টা রয়েছে যে আমরা টেস্টিংটাকে তাড়াতাড়ি কিভাবে বাড়াতে পারি। আমাদের যে হ্যান্ডিক্যাপ ছিল, বাধ্যবাধকতা ছিল, আমরা বেশি টেস্টিং করতে পারছিলাম না, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম আমরা। In the last 24 hours we have tested 1905 cases. 1905 স্যাম্পল টেস্ট করেছি আমরা গত 24 ঘন্টায়। আজকে টোটাল টেস্টিং এখানে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে 16,525, 16525। নাও আমি এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, that as in February West Bengal has only one testing lab. In March we had 2, NICET and PG. তার 10 দিন পরে আমাদের কাছে আসলো যেদিন আপনারা জানেন 17th March was the first case. তার 10 দিন পরে মানে 27শে মার্চ আমাদের সংখ্যা বেড়ে হলো 3, মানে 2 থেকে 3। 10 দিন পরে আরেকটা ল্যাব জন্য আমরা পেলাম। তার 5 দিন পরে আবার আমরা 4টে ল্যাব জন্য পেলাম, সরি একটা ল্যাব জন্য পেলাম, তাতে টোটাল সংখ্যা দাঁড়ালো 4। 4-এর পরে 7 দিন লাগলো 4 থেকে 7 অবধি যেতে, মানে 3টে আর বাড়লো। তারপরে 17 এপ্রিল প্রথম কেস হওয়ার 1 মাস পরে আমাদের 10 দিন লাগলো 3টে আরো ল্যাবরেটরি অ্যাপ্রুভাল পেতে। On 17th April the total labs in West Bengal was 10. So starting from 1 we reached 10 on 17th April, and then after 3 days একটা আর বাড়লো, টোটাল হলো 11। তারপরে 3 দিন পরে 3টে আরো বাড়লো 14। So total as on 26th April, 26 এপ্রিলের পরে আমরা নতুন কোনো অ্যাপ্রুভাল পাই নাই। as on 26th April পশ্চিমবঙ্গে টোটাল ল্যাবের সংখ্যা হচ্ছে 14। আপনাদেরকে আগেও বলেছি যে 2টো আর ল্যাবের আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, কিন্তু ওখানে এখনো টেস্টিং শুরু হয়নি। both of them are in private sector. So total number of testing labs in Bengal as on today is 14, out of which because of technical problems one center, which is CNCI testing center, is not functional for the last 3 days. গত 3 দিন ধরে CNCI রাজারহাটে যে টেস্টিং ল্যাব ছিল সেটা টেকনিক্যাল প্রবলেম হওয়াতে, টেকনিক্যাল স্ন্যাগ হওয়াতে ওটা বন্ধ হয়ে গেছে। কাজে কার্যত ফাংশনাল ল্যাব সংখ্যা 14 থাকা সত্ত্বেও আমাদের যে ল্যাবগুলিতে টেস্টিং হচ্ছে সেটা হচ্ছে 13।
এই যে টেস্টগুলো এসেছে তার এই যে আজকে পজিটিভ যেটা বললাম 37 এসেছে, 37 এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা আগেও বলে এসেছি যে টোটাল কেস যেটা আছে তার 80% থেকে বেশি কেস কলকাতা, নর্থ চব্বিশ পরগনা আর হাওড়া থেকে এসেছে। মোর দেন 80% অফ দ্য কেসেস আর ফ্রম দিস 3 districts and one more district, Hooghly, has also reported. So গতকাল পরশুদিন যেখানে আমরা 5টে 7টে 6টা জেলা থেকে রিপোর্ট পাচ্ছিলাম, এখন আমরা যে রিপোর্ট পাচ্ছি সেটা পাচ্ছি আজকে যেটা পেয়েছি সেটা only 4 districts out of which Kolkata, North Chobis Pargana, Howrah are common and Hooghly is one more. So total 4 districts have reported 37 cases, new cases. আমরা রিকভারি রেট যেখানে ছিলাম 18%, মোটামুটি সেখানেই রয়েছি, সামান্য বৃদ্ধি পেয়েছি আমরা, যেহেতু 15 জন ছাড়া পেয়েছে। পজিটিভ কনফার্মেশন রেট যেটা 5 ছিল সেটা কমে হয়ে গেছে 4.6। পজিটিভ কনফার্মেশন রেট মানে হচ্ছে যত টেস্ট করা হচ্ছে তার কত পার্সেন্ট পজিটিভ বেরোচ্ছে। দিস রেশিও ওয়াজ 5% and today it is 4.6%. প্লাস আমাদের গতকাল আপনাদেরকে বলেছিলাম যে টেস্ট স্যাম্পল পার মিলিয়ন পপুলেশন, ইট ওয়াজ 161 yesterday, today it has gone up to 183. গতকাল আমরা 1400 কাছাকাছি টেস্ট করেছিলাম, 1397। আজকে আমরা একদিনে জাম্প করেছি 500 বেশি, যেটা বললাম 1905 কেস আমরা টোটাল করেছি। সো এখনো আমাদের 8টে জেলা আছে যারা কমপ্লিটলি কোভিড ফ্রি ডিস্ট্রিক্ট আছে, নাম আপনাদের জানা আছে, আমরা নাম নতুন করে বলছি না। রেড জোনের যে ক্লাসিফিকেশন আছে সেখানে 4টে জেলা রয়েছে, কলকাতা, হাওড়া, নর্থ চব্বিশ পরগনা এন্ড পূর্ব মেদিনীপুর। আমাদের দুটো বাকি 11টা জেলার মধ্যে 2টো জেলা থেকে গত 25 দিনে কোনো কেস আসে নেই। 3টে জেলা থেকে গত 12 দিনে কোনো কেস আসে নেই, আর 2টো জেলা থেকে 7 দিনে কোনো কেস আসে নেই। নাও এটাতে নাম্বার 1 বোঝা যাচ্ছে যে ইনফেকশন কন্ট্রোল মেজার যে গভর্নমেন্ট নিয়েছে সেখানে কিছু কিছু আমরা এফিকেসি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কোথাও কোথাও এটা কার্যকরী হচ্ছে, কিন্তু ইট ইজ টু আর্লি টু মেক এ ফাইনাল জাজমেন্ট অন দিস। কন্টেনমেন্ট এন্ড জোনিং যেটা করা হচ্ছে, রেড এন্ড ব্লু এন্ড গ্রিন, উইদিন রেড ব্লু গ্রিন আমাদের কন্টেনমেন্ট জোন রয়েছে। এই কন্টেনমেন্ট জোন পশ্চিমবঙ্গে টোটাল কন্টেনমেন্ট জোন আজকে আছে 444, 444টা জায়গা আছে যেখানে আমরা কমপ্লিট কন্টেনমেন্ট করেছি, যেখানে ক্যালকাটাতেই আছে 264, আর যেটা আমি আপনাদেরকে কালকে বলেছিলাম অন্যান্য জেলা যেটা আছে নর্থ চব্বিশ পরগনাতে 70টা আছে, আর হাওড়া যেখানে বেশি একটা হচ্ছে সেখানে প্রায় 50-এর কাছাকাছি আছে। ইনফ্যাক্ট হাওড়া বেড়ে গেছে, হাওড়া 72 হয়ে গেছে। সো 72 হাওড়া, 70 নর্থ চব্বিশ পরগনা অ্যান্ড কলকাতা 264 আউট অফ 444টা কন্টেনমেন্ট জোন এটাই রয়েছে। এবার আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের যেটা ওই রিল্যাক্সেশন দেওয়ার ব্যাপারে বলুন, গ্রিন জোন, রেড জোন, অরেঞ্জ জোনের কথা বলুন, কিন্তু শুধু দূর থেকে ভাবলে হবে না কি আমার গ্রিন ডিস্ট্রিক্ট আছে কাজে এখানে আমি সবকিছু ফ্রি করতে পারি অথবা সরকার আমাদেরকে পারমিশন দিচ্ছে না। দেয়ার আর মেনি আদার কনসিডারেশনস, দেয়ার আর কন্টেনমেন্ট জোনস ইন অলমোস্ট এভরি ডিস্ট্রিক্ট, যেটা মাথায় রেখে আমাদেরকে গ্রিন থাকুক অরেঞ্জ থাকুক সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা আগে অ্যানাউন্স করেছিলাম যে আগামীকাল আমরা আপনাদেরকে ডিটেইল নির্দেশিকা দেব। আমাদের হাই পাওয়ার্ড ক্যাবিনেট কমিটি গঠন হয়েছে, আপনারা শুনেছেন। কালকে বিকেলের মধ্যে এই মিটিং হবে। অনেক সাংবাদিক আমাকে মেসেজ দিয়েছেন যে কালকে প্রেস না করে আপনারা যদি এই অ্যানাউন্সমেন্ট, যেহেতু কয়েকটা সংবাদ মাধ্যম বন্ধ থাকে, প্রিন্ট মিডিয়া বন্ধ থাকে, এই জন্য আমরা একদিন জন্য ডেফার করছি। 2 তারিখকে আমাদের ডিটেইল নির্দেশাবলী আর তালিকা আপনাদের কাছে আমরা প্রেস কনফারেন্সে আপনাদেরকে জানাবো।
থাকতে পারে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া তো খোলা থাকে, সেক্ষেত্রে আমরা We will give you a detailed medical bulletin. সেখানে আপনি যতটা তথ্য সম্ভব হবে, আমাদের যদি নোটিফিকেশন ইস্যু হয়ে যায় তাহলে সেই নোটিফিকেশনটা আমরা পাবলিক ডোমেনে দিয়ে দেব। কাজে অল দ্যাট আই এম সেইং ইজ দ্যাট টুমরো প্রেস করে ডিটেল বলা যাবে না, কিন্তু পরশুদিন আমরা আবার প্রেস করে আপনাকে ডিটেল দেব। আপনারা দেখছেন আমার সঙ্গে রয়েছেন হোম সেক্রেটারি। এখন বিটুইন হোম সেক্রেটারি এন্ড চিফ সেক্রেটারি আমাদেরকে কাজটা কিছুটা ভাগ করতে হবে, যেহেতু কাজটা বেড়েই চলেছে। এই জন্যে হতে পারে কতগুলো দিন উনি প্রেস ব্রিফিং করবেন, কতগুলো দিন আমি প্রেস ব্রিফিং করব। So I got your point that some media and all media houses are not closed, so why not do it tomorrow? So we are deferring it by one day, but we are not restricting or reserving any information that needs to be given to the media or that needs to go to public domain. We are not restraining on that. আমরা ওটাকে কিন্তু বন্ধ করছি না। Now PPE মাস্ক নিয়ে অনেকবার কথা বলেছি, নতুন করে কিছু বলার নেই। আমাদের টোটাল পারসন স্টিল ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন 5288, 5288 জন এখনো গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে রয়েছেন। আর পারসনস ইন হোম কোয়ারেন্টাইন এই সংখ্যা হয়েছে 10,773। গতকাল 8,972 লোককে ছাড়া হয়েছে ফ্রম home quarantine. 8,972 people have been released from home quarantine. So finally আমাদেরকে যে হোম কোয়ারেন্টাইনে আজকে ফিগার দাঁড়িয়েছে সেটা হচ্ছে 10773। আশা করছি আগামী কয়েকদিন মধ্যে এদেরও কিন্তু যদি কোনো সিমটম না ডেভেলপ করে বেসিক স্ক্রিনিং যা কিছু করার আছে সেটা করে আমরা এদেরকেও ছেড়ে দেব। গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে 5,288 জন রয়েছেন। এই সংখ্যাটা বাড়তে পারে, বিকজ যেমন যেমন আমরা কেস পাচ্ছি তেমন তেমন কন্ট্যাক্ট ট্রেসিং হচ্ছে, গভর্নমেন্ট কোয়ারেন্টাইন হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে মানুষ বলছেন যে আমরা নিজে নিজে বাড়িতে থাকবো, আমার বাড়িতে সেরকম ব্যবস্থা রয়েছে যে আমি বাড়িতে থেকেই করতে পারি। আমরা সেটাও এলাও করছি, কিন্তু কতগুলো শর্ত মেনে এলাও করছি। আবার কতগুলো সংস্থা থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের সংস্থার লোক জন্য আমরা আলাদা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। সেখানে আমরা বলেছি হোম কোয়ারেন্টাইন হোক অথবা গভর্নমেন্ট কোয়ারেন্টাইন হোক, শর্তটা একই আছে, কমপ্লিট আইসোলেশন। যেখানে যেখানে এই সুবিধা অথবা যাদের কাছে এই সুবিধা রয়েছে নিজের কাছে, সে এই সুবিধাটা উপভোগ করবেন। বাকি সবার জন্য গভর্নমেন্ট কাছে যথেষ্ট জায়গা আছে যেখানে আপনাদেরকে আমরা জায়গা দিতে পারবো ফর গভর্নমেন্ট কোয়ারেন্টাইনিং। কোভিড হসপিটাল 66টা ছিল অনেকদিন ধরে, একটা বৃদ্ধি হয়েছে 67 কোভিড হসপিটালস আর ওয়ার্কিং। কলকাতাতে 4টে কোভিড হসপিটাল ছিল, নাও কলকাতা হ্যাজ 5 কোভিড হসপিটালস। Now these are some of the things that I thought I will tell you. In addition to that, a very interesting thing that I want to share with you, that আজকে আমার কাছে রিপোর্ট এসেছে from the expert committee for conducting audit into the death of COVID-19 patients. This report is dated today, 30 এপ্রিল। এই রিপোর্টটা হেলথ সেক্রেটারি রিসিভ গ্রহণ করেছেন। হেলথ সেক্রেটারি গ্রহণ করার পরে স্বাস্থ্য দপ্তর থেকে আমার কাছে পাঠানো হয়েছে। একটা জিনিস, যেহেতু ডাক্তার অ্যাসোসিয়েশন সঙ্গে যখন আমরা মিটিং করছিলাম এটা প্রশ্নটা এসেছিল, কাইন্ডলি নোট দ্যাট দিস কমিটি ওয়াজ নট ডুইং এনি কাইন্ড অফ অডিট ইন ডেথ সার্টিফিকেট, ইট ওয়াজ অনলি ডুইং অডিট ইন ডেথ কেসেস। নাও সিন্স কোভিড ইজ এ অ্যাবসলুটলি নিউ থিং ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, বেশিরভাগ জায়গায় এই ধরনের অ্যাডভাইজারি দেওয়া হয়েছে যে প্রিলিমিনারি গোড়াতে টেস্টগুলো যে কেসগুলো আসছে তাকে ভালো করে স্টাডি করতে হবে, সেটা ওনারা স্টাডি করেছেন। অল টুগেদার 105 কেসেস they have examined, this expert committee, out of which 33 they have said due to COVID infection and due to comorbidity where COVID positive was incidental, সেই সংখ্যা রয়েছে 72 plus 33, altogether 105 cases. এই যে কমিটি ছিল তার একটা বড় প্রয়োজন ছিল যে আমরা
ট্রিটমেন্ট প্রোটোকলটা ভালো করে বুঝতে পারি, যে সিমটম গুলো হচ্ছে সেটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, প্রাথমিক সিমটম যখন হচ্ছে তার থেকে এগ্রিভেট যখন সিমটম করছে কতদিন লাগছে, কোন দিকে যাচ্ছে, সেখানে যদি মৃত্যু হচ্ছে তাহলে এগ্রিভেটেড সিমটম থেকে মৃত্যু হতে কতদিন লাগছে, এই বিভিন্ন ব্যাপারকে পুঙ্খানুপুঙ্খভাবে এই কমিটিটা দেখেছেন, অ্যানালাইজ করেছেন, রিসার্চ করেছেন, আর তারপরে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন। ওনাদের রিকমেন্ডেশন হচ্ছে, তার মধ্যে রয়েছে যে মেডিকেল রেকর্ড কিপিং নিডস এ লট অফ ইমপ্রুভমেন্ট। মেডিকেল রেকর্ড কিপিং ও যে কোনো হাসপাতালে হোক না কেন তার ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে, সেটা নিয়ে অ্যাডভাইজারি ইস্যু করছে হেলথ ডিপার্টমেন্ট শীঘ্রই। তারপরে বলছে যে ডেথ সার্টিফিকেট ইউনিফর্ম ফরম্যাট ফলো করে দেওয়া হলো না, যে ওরা 105টা ডেথ দেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম ফরম্যাট ব্যবহার করা হয়েছে। ওনারা বলছেন যে প্রেসক্রাইবড নর্ম আছে, আইসিএমআর নর্ম, WHO নর্ম সব নিয়ে যে প্রেসক্রাইবড নর্ম আছে, সেখানে ডেথ সার্টিফিকেট মাস্ট কন্টেন দ্য ফলোইং: ইমিডিয়েট কজ অফ ডেথ, অ্যান্টিসিডেন্ট কজ অফ ডেথ, আন্ডারলাইং কজ অফ ডেথ। এই তিনটে জিনিস ওনারা বলছেন দিতেই হবে প্রত্যেকটা ডেথ সার্টিফিকেটে: ইমিডিয়েট কজ অফ ডেথ, অ্যান্টিসিডেন্ট কজ অফ ডেথ, আন্ডারলাইং কজ অফ ডেথ। তাছাড়া ওরা বলেছেন the time interval of the presumed onset of condition and death, মানে যেদিন কন্ডিশনটা শুরু হলো তার থেকে যেদিন ডেথ হলো তার টাইম রেকর্ডিং প্রপারলি করতে হবে ইন দ্য কেস হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন রিপোর্ট দেখা গেছে অনেক ক্ষেত্রে পেশেন্ট যখন ভর্তি হয়েছে তার ইনভেস্টিগেশন হয়েছে, কিন্তু তার ইনভেস্টিগেশন রিপোর্টটা বেডের টিকেটে ছিল না। এই কমিটিকে হাসপাতাল সঙ্গে যোগাযোগ করে এই তথ্যগুলো নিতে হয়েছিল। এই জন্য তারা রিকমেন্ড করছেন যে যা কিছু ইনভেস্টিগেশন হচ্ছে পেশেন্টের, ওখানে এটা অন্তর্ভুক্ত করতে হবে। পেশেন্ট হিস্ট্রি, আন্ডারলাইং কোমরবিডিটিস এন্ড কি ইন্টারভেনশন নেওয়া হয়েছে এই সবকটা ওখানে দিতে হবে। প্রপার ডকুমেন্টেশন অফ ইচ কেস, উই ডোন্ট হ্যাভ thousands and thousands of cases where documentation will become an extra load on the hospitals. The cases are almost at par with the number of cases that we are seeing elsewhere in the country. কাজে ওরা বলছে যে কোনো কারণ নেই যে এই মতো অবস্থাতে প্রপার ডকুমেন্টেশন যাতে হচ্ছে না। এই প্রপার ডকুমেন্টেশন করার দরকার রয়েছে, বিকজ আপনারা সবাই জানেন আমরা ভালো করে কেউ বলতে পারি না যে আগামী দিনের চিত্রটা কি হবে, কতটা বাড়বে, কতটা কমবে। এই সব যে আজকে যে তথ্য আমরা দিচ্ছি যে আমাদের এক্সপার্ট কমিটি বলেছেন অন ডেথ অডিট, তাদের কিন্তু এই অবজারভেশন গুলো আমাদের খুব কাজে লাগবে। বেসড অন দিস আমরা অ্যাডভাইজারি ইস্যু করছি। এরা বলছেন যে আমরা এরপর থেকে র্যান্ডম পিকিং করতে থাকবো স্যাম্পল, বিভিন্ন জায়গা থেকে র্যান্ডম স্যাম্পলিং এর বেসিসে আমরা ডেথ ডিটেলসটা হসপিটাল থেকে চাইবো, আর যেখানে যেখানে নিউ ফাইন্ডিং আসবে সেটা আমরা জানাবো। সেই অনুযায়ী স্বাস্থ্য বিভাগ এই কমিটি যে আছে তার কাছ থেকে রিকমেন্ডেশন পাবে। সো দ্য কমিটি কন্টিনিউস, বাট অল দ্য কেসেস উইচ উই আর গেটিং, যেটা রেফার করা হতো নেসেসারিলি ওনাদের কাছে, এখন ওনারা মনে করছেন যে ওনাদের রিসার্চ থেকে, স্টাডি থেকে অনেকটা জিনিস স্পষ্ট হয়েছে। সুনির্দিষ্ট সুস্পষ্ট নির্দেশিকা যদি জারি করে দেওয়া হয় তাহলে অনেকটা ব্যাপারটা গুছিয়ে আনা ফেলা সম্ভব আছে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট দে হ্যাভ সেড এন্ড হোয়াট উই হ্যাভ রিসিভড, হোয়াট উই হ্যাভ রিপোর্টেড অলসো। নাও অন এ স্লাইটলি ডিফারেন্ট নোট অফ হোয়াট হ্যাপেন্স আফটার 3 তারিখের পরে কি হচ্ছে। আপনারা জানেন আমরা এখনো ভারত সরকার কাছ থেকে, কেন্দ্র সরকার কাছ থেকে ডিটেল গাইডলাইন পাইনি। আজকে আমাদের বিসি হয়েছিল উইথ অল চিফ সেক্রেটারিজ, ক্যাবিনেট সেক্রেটারি বিসি করেছেন, সেখানেও ইস্যু রেজ করা হয়েছে। তারা বলেছেন ওরা ডিটেল গাইডলাইন তৈরি করছেন, কাজে ওদের পক্ষেও সম্ভব নেই যে রাতারাতি গাইডলাইন তৈরি করে দেন। ভারতবর্ষ মতন বড় দেশের জন্য বিভিন্ন রাজ্যের বিভিন্ন পরিস্থিতি আছে, কাজে সেটা বুঝে আজকে আমাদের সঙ্গে ওনারা আলোচনা করেছেন, আমরা আমাদের ফিডব্যাক দিয়েছি। ওরা আশা করছি খুব শীঘ্রই কিন্তু আমাদেরকে ডিটেল গাইডলাইন পাঠাবেন। কিন্তু ইতিমধ্যে যেটা অ্যানাউন্স করা হয়েছিল
যে আমরা কিন্তু ধাপে ধাপে গ্রিন, অরেঞ্জ আর রেডের জন্য কি কি রিল্যাক্সেশন দিতে পারি সেটা নিয়ে আমাদের টাস্ক ফোর্স রয়েছে, বিভিন্ন টাস্ক ফোর্স রয়েছে। আপনারা জানেন টাস্ক ফোর্স অন রিল্যাক্সেশন, টাস্ক ফোর্স অন ইকোনমিক রিহ্যাবিলিটেশন, এইসব নিয়ে আমরা ওদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। সেই রিপোর্টটা আজকে কম্পাইলেশন হবে আজকে সন্ধ্যের মধ্যে। কালকে এই রিপোর্টটা আমরা প্লেস করব বিফোর দ্য হাই পাওয়ার্ড কমিটি of cabinet on taking decisions on such matters, and then we will issue notification on this. আমি রিমাইন্ড করে দিচ্ছি that till Monday things will not change. যা কিছু পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা সোমবার থেকে কার্যকরী হবে। আমরা এটাও বললাম আমাদের আজকে বিসিতে যে আমরা চাই যে আমাদের মানুষ ফিরে আসুক, কিন্তু পাশাপাশি যখন ওরা ফিরছে তখন ওদের যাতে নানা রকম ভোগান্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যে রাজ্য থেকে ছাড়া হচ্ছে সেখানে ওদের মেডিকেল টেস্টিং করতে হবে। আমরা যখন রিসিভ করব তখন আমরা ওদেরকে টেস্টিং করব। প্লাস এই লোকগুলোকে একসঙ্গে লক্ষ লক্ষ লোককে ছাড়া উচিত হবে না। আমাদের রাজ্যে 2 লক্ষ থেকে বেশি মানুষ রয়েছেন যারা অন্য রাজ্যের আছেন। আমরাও মনে করছি যে যে রাজ্যে যাবে সেই রাজ্যের সঙ্গে যোগাযোগ করে ধাপে ধাপে ছাড়া উচিত। বিকজ দুটো এন্ডে, যেখান থেকে আসবেন আর যেখানে যাবেন, দুটো এন্ডে খুব একটা ডিটেল প্ল্যানিং করার দরকার রয়েছে। বিকজ এরা যখন আমাদের কাছে বর্ডারে আসবেন, আমাদের রাজ্যে ঢুকবেন, তখন ওখান থেকে লকডাউন কিন্তু পুরোপুরি উঠে যাচ্ছে না, এটাই মনে হচ্ছে এখনো কথা শুনে। যদি হয় তাহলে ওদেরকে ওদের বাড়ি অবধি অথবা ওদের অ্যাটলিস্ট এলাকা অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের আছে, সেটা আমরা দেখব। এই জন্য আমরা বলেছি সময় দিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে এই প্ল্যানিং করার দরকার রয়েছে। এই ধরনের মুভমেন্ট হবে সারা ভারতবর্ষে, তাতে কোথায় কার ইনফেকশন কোথায় ঢুকে যাবে কি হবে আমরা বলতে পারছি না। এতদিনের যে লকডাউনের মানুষ কষ্ট সহ মেনে নিয়ে এই কাজটা করেছেন সে পুরোটাই কিন্তু অথবা অনেকটাই কিন্তু ব্যাহত হতে পারে। তো এই জন্যে এটা আমরা আশা করছি যে কেন্দ্র সরকার খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে এটা করবেন। আমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজ্যে যখন ওরা ফিরবেন তখন তাদের যতটা সম্ভব হয় স্মুথলি নিজে নিজে এলাকায় পাঠিয়ে দেওয়া হয়, তার জন্য আমরা কিন্তু পরিকল্পনা করতে শুরু করে দিয়েছি। এবার ডিটেল গাইডলাইন যখন আমরা পাবো কেন্দ্র সরকার থেকে আরো আমরা ব্যবস্থা করব। আরেকটা জিনিস আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে ছোট ছোট ইউনিটগুলো, ছোট ছোট গোষ্ঠী আছে, দল আছে অথবা মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায়, যেমন কোটাতে আমরা জানি একটা বড় প্রবলেম ছিল, প্রায় 3000 ছাত্রছাত্রীরা ওখানে আটকে ছিল। কিন্তু স্মল ইউনিটস 5 জন 4 জন বিদেশ থেকে ফিরেছেন, আটকে রয়েছেন, কোথাও চিকিৎসার জন্য গিয়েছিলেন আটকে রয়েছেন, কোথায় আপনার পিলগ্রিমের জন্য গিয়েছিলেন আটকে রয়েছেন। তাদেরকেও আমরা বলছি যে নিজ নিজ ব্যবস্থা করে আমাদেরকে যদি জানিয়ে আমাদের কাছে আসেন তাহলে বর্ডার থেকে ভিতরে নেওয়ার আমরা ইনস্ট্রাকশন জারি করে দেব, যাতে ওনারা যে গাড়ি করে আসছেন, যে বাহনে আসছেন, সে বাহন নিয়ে ওনারা ভিতরে ঢুকতে পারেন। কিন্তু ইন নো কেস, whether it is migrant labor or whether it is any other community of people of Bengal stranded outside, nobody will be allowed to move into the 444 containment zones. আর 444 কন্টেইনমেন্ট জোন আজকে রয়েছে, সেদিন এটা কমতেও পারে, সেদিন এটা বাড়তে পারে। কাজে প্রত্যেকটা দল, প্রত্যেকটা মানুষ যে আমাদের এখানে ঢুকছে, এক একটা লোকের পিছনে আমাদেরকে প্ল্যান করতে হবে যে এই লোকটি কোথায় যাবেন, তাকে বলতে হবে আপনি হাওড়াতে যেখানে যেতে চান, কি আপনি দক্ষিণ 24 পরগনায় যেতে চান, কি আপনি উত্তর 24 পরগনায় যেতে চান, সেই এলাকাতে আপনি যেতে পারবেন না, বিকজ ওটা কন্টেইনমেন্ট জোন রয়েছে। এই জন্যে আমাদের কাছে তথ্য না থাকলে আমরা কিন্তু এই প্ল্যানিং করতে পারবো না। হঠাৎ করে 100 মানুষ যদি আমাদের বর্ডারে এসে বলেন এবার আমরা এই রাজ্যের লোক, আমাদেরকে ভিতরে ঢুকতে দিন, কিন্তু তখন পুরো ব্যাপারটা কেওস হয়ে যাবে। এই জন্য যেরকম আমরা মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি এতদিন, আশা করছি আগামী দিনে যেটা বিনিময় হচ্ছে, কিছু লোক যাচ্ছে কিছু লোক আসছে, তখনও এই ধরনের দায়িত্ব পালন করে প্রত্যেকটি মানুষ যিনি বাইরে থেকে আসছেন অথবা এখান থেকে যাচ্ছেন, তারা এখানকার সরকারকে, যেখানে যাচ্ছেন সেখানকার সরকারকে জানিয়ে রাখবেন, যাতে প্রপার প্ল্যানিং করে আমরা এই পুরো কাজটা করতে পারি।
This, I think, is all about the media briefing from my side. If you have any questions. I am not very sure কে প্রশ্ন করেছেন, আমি বুঝতে পারছি না, এখান থেকে দেখা যায় না প্রশ্ন কে করেছেন। আচ্ছা, জগন্নাথ, actually you see, I am not very sure whether it can be put in public domain, but I think that if it is possible, we are not going to give it to individual journalists or individuals, but certainly এই যে রিকমেন্ডেশন আছে, এই যে রিপোর্ট আছে, সেটা আমাদের, আপনারা জানেন, একটা এক্সপার্ট কমিটি আছে, একটা গ্লোবাল অ্যাডভাইজারি গ্রুপ আছে, সব জায়গায় আমরা প্লেস করব, চেষ্টা করব যাতে এটা ওয়েবসাইটে থাকে, যাতে সবাই দেখতে পারে। আগেও তো ওটাই ছিল যে আইসিএমআর গাইডলাইন মেনে করা হবে, কিন্তু আইসিএমআর গাইডলাইন মেনে সবাই যদি কাজ করতেন, অথবা পেশেন্টের যে পুরো ব্যাপারটা রয়েছে অথবা অসুখের সবকিছু জানা থাকতো, তাহলে এই ধরনের কমিটি করে আমাদেরকে এতটা পরীক্ষা নিরীক্ষা আর এতটা গবেষণা করার প্রয়োজন ছিল না। কিন্তু আপনি যেটা বলছেন যে মূল যে উদ্দেশ্য ছিল যে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়া, ডাক্তারি চিকিৎসায় কোথায় কোথায় জোর দিতে হবে, পেশেন্টকে কিভাবে আমাদেরকে ইনভেস্টিগেশন করব, কোন কোন ইনভেস্টিগেশন করব, কতদিনে আমরা এটা দেখব যে পেশেন্ট অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার আগে যাতে সব রকম পরীক্ষা নিরীক্ষা হয়ে যায়, যদি ডায়ালিসিসের পেশেন্ট আছে তার কি হচ্ছে, যদি কিডনি পেশেন্ট আছে তার কি হচ্ছে, এই পুরো প্রোটোকল উইল বি এ হিউজ থিং। এটা খুব সহজে আইসিএমআর গাইডলাইন কি বলছে, আইসিএমআর গাইডলাইন বলছে যে আপনাদেরকে বললাম যে এই কজগুলো বলছে যে অ্যান্টিসিডেন্ট কজ, আন্ডারলাইং কজ অ্যান্ড ইমিডিয়েট কজ দিয়ে এইসব দিতে, কিন্তু ওটা ওই অবধি পৌঁছতে গেলে তো অনেক জিনিস করতে হয়। উদ্দেশ্য তো সরকারের উদ্দেশ্য ডেথ সার্টিফিকেট দেওয়া নেই, সরকারের উদ্দেশ্য হচ্ছে ডেথটা এড়ানো, সরকারের উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো মানুষ না মারা যায়। সে না মারা যায় জন্য আমাদের কাছে যদি জ্ঞান বুদ্ধি বিবেক, যেমন আমরা ম্যালেরিয়া ট্রিটমেন্ট করছি অথবা স্ট্রোকের ট্রিটমেন্ট করছি, সেটা তো নেই। তার জন্য এখন ওরা দিয়েছেন। এটা কিন্তু একটা টুকরোতে দেখলে হবে না যে আমি ডেথ সার্টিফিকেট এইভাবে দেব, কিন্তু সেইভাবে ডেথ সার্টিফিকেট দিতে গেলে তার ব্যাক এন্ডে কতগুলো কাজ করতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য রয়েছে। যদি সব কাজগুলো ভালো করে করা হয়, তাহলে একিউট কোমরবিডিটি না থাকলে, অথবা একিউট ইনফেকশন না হলে, অথবা লাস্ট শেষ মুহূর্তে যদি পেশেন্ট না আসেন, তাহলে আশা করি যে এই রিপোর্ট থেকে আমরা অনেকটা উপকৃত হব, আর আগামী দিনে আমাদের চিকিৎসার মান অনেকটা উন্নত হবে। আমাদের একটাই কনফিউশন থাকছে যে এই যে একটাই কনফিউশন থাকছে এই যে 105টা মৃত্যু, এটাকে আমরা ইমিডিয়েট কজ ফর করোনা হিসেবে ধরবো, নাকি না আপনারা ভাগ করে দিয়েছে, আপনারা কিভাবে দেখছেন? সরকার একটা কমিটি ছিল, হেলথ ডিপার্টমেন্ট গঠন করেছিলেন। আমরা এতদিন যা কিছু ডেথ রিপোর্ট আপনাদেরকে করেছি, সেই কমিটি রিকমেন্ডেশন অনুযায়ী করেছি। সেই কমিটি 105 কেসের ফাইনাল রিকমেন্ডেশনে যে ফিগার দিয়েছেন, 33 ডেথ বিকজ অফ কোভিড and 72 death because of comorbidity. Yes. একদিনে হয় নাই, একদিনে হয় নাই। টোটাল কেস যেটা আছে, যেটা যা কিছু ডেথ সংখ্যা ছিল, সেটা অডিট কমিটির কাছে দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে, এর আগে একবারই আমি শুধু এই তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। যেদিন ফার্স্ট রিপোর্ট এদের পেয়েছিলাম, সেদিন এরা 57 ডেথকে অ্যানালাইজ করে 18টা ডেথকে কনফার্ম করেছিলেন কোভিড ডেথ। আজকে 105টা ডেথকে কনফার্ম করে এরা ফাইনাল ফিগার দিচ্ছেন 33, বাট দিস ইজ নট এ ডেথ অফ ইয়েস্টারডে। ইনফ্যাক্ট ইনসিডেন্টলি আমার কাছে এই ডেথ ফিগার আজকে নেই এখন এই মুহূর্তে, কিন্তু আমাদের অ্যাভারেজ ডেথ যেটা আছে কালকে 2টো থেকে বেশি হবে না। এটা দিস ইজ মাই হাঞ্চ, বিকজ আমি হেলথ ডিপার্টমেন্টের রিপোর্ট এখনো দেখিনি।
সার্টিফিকেটে কোভিড দেখা যাবে না আমরা লিখেছি, তো সেটার কারণে নাকি রুটিন ট্রান্সফার? দেখুন, this is a very standard question from media, that routine transfer or special transfer. But let me tell you, Chief Secretary does not deal with transfers of departments. So the question should be directed to Health Department to get the right answer. গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম দ্যাট এজ গ্রুপ হিসাবে 50% থেকে বেশি পজিটিভ কেস পাওয়া গেছে above the age of 45. জেনারেলি যদি কোনো ব্যতিক্রম না হয় তাহলে ধরা হয় এই প্যাটার্নই হবে ইন কেস অফ ডেথস অলসো। সো এই এক্সাক্ট ফিগার আমার কাছে নেই, আমি যে আপনাদের সামনে রাখছি যে রিপোর্ট আমরা পেয়েছি ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, হেলথ সেক্রেটারিকে সাবমিট করা হয়েছে বাই দ্য এক্সপার্ট কমিটি অফ ডেথ অডিট, সেটা আমরা তথ্য দিয়েছি। আমরা এই কোয়েরি যেটা ওদের কাছ থেকে যখন ডিটেল রিপোর্ট পাবো, আমি তো আপনাদেরকে বললাম যে এখন অনেক বড় রিপোর্ট ওরা দেবেন আমাদেরকে, যাতে আগামী দিনে আমরা ভালো করে কাজ করতে পারি, তার মধ্যে এই তথ্য নিশ্চয়ই থাকবে। হাই পাওয়ার কমিটি আগামীকাল মিটিং আছে। কি আরে সব প্রশ্নের উত্তর এক সঙ্গে তো পাবেন না ভাই, কালকে জিজ্ঞেস করলেন কবে বসছে, আমি বললাম কালকে বসছে, ঠিক আছে। না 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 না, গতকাল অবধি আমি আপনাদেরকে যে ফিগার দিয়েছিলাম সেটা রেড জোনের কন্টেনমেন্ট জোন বলেছিলাম, আজকে আমি ফিগার দিয়েছি সারা পশ্চিমবঙ্গে কন্টেনমেন্ট জোন। এমএচএ যেটা বলেছেন এটা ইন্টারন্যাশনাল বর্ডার, কাজে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা নির্দেশ থাকতেই পারে, কিন্তু পুরো এই এপিসোড অফ করোনাতে একটা জিনিস বারে বারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইনে লেখা থাকছে যে এই গাইডলাইনগুলো স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, রাজ্য সরকার এর থেকে বেশি কড়াকড়ি করতে পারে, অবস্থা বুঝে তাহলে করতে পারেন। কাজে আমরাও এর পক্ষে আছি যে মানুষের অসুবিধা না হয়, কিন্তু বিশেষ করে যে রাজ্যের যে দেশের কথা বলছেন তার সঙ্গে আমাদের রিলেশনটা খুবই ভালো, আমরা চাইবো না যে কোনো সমস্যা হয়, কিন্তু আমাদের নানা রকম বাধ্যবাধকতা রয়েছে, শুধু এমএচএ বলে দিলে হবে না, আমাদেরকেও দেখতে হবে। কিন্তু এমএচএ যা বলছেন তার থেকে বেশি কড়াকড়ি করার অধিকার এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার নেই, প্রত্যেকটা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, লিখিতভাবে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের বিমা রাজ্য সরকার চালায় না, কেন্দ্র সরকার চালায়। আমরা আমাদের বিমাতে বলেছিলাম যে দুজন ডাক্তার মারা গেছেন, যে আমাদের যেটা বিমা ছিল প্রায় 10 লক্ষ লোককে নিয়ে আমরা ইন্স্যুরেন্স করেছি, সেখানে দুজন ডাক্তার মারা গেছেন, খুব দুর্ভাগ্যের কথা, তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আর 21 জন যারা চিকিৎসারত রয়েছেন স্বাস্থ্যকর্মী তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেন্ট্রাল টিম কেন্দ্র সরকারকে রিপোর্ট দেবেন। সেন্ট্রাল টিম আমাকে বলতে পারেন না যে আর তোমরা কি চাও, আমার ডাইরেক্ট ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কথা হয়, হোম সেক্রেটারির সঙ্গে কথা হয়, আমাকে আর কোনো বায়া মিডিয়া দিয়ে ওদের কাছে যেতে হয় না, আমি সরাসরি কথা বলি। বিমা পুরোপুরি স্বাস্থ্য বিভাগের ব্যাপার রয়েছে, স্বাস্থ্য বিভাগ নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবেন। থ্যাংক ইউ, ঠিক আছে।